আমরা অনেক প্রোগ্রামই আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু আজকে আমাদের বিশেষ প্রোগ্রাম চিত্রশিল্প নিয়ে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশেষ অতিথির অনুষ্ঠানে বিখ্যাত চিত্রশিল্পী উৎপল কর্মকার। উৎপলবাবু, আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। শুরুতেই যে বিষয়টা জানতে চাইবো, কেমন আছেন বলুন? আছি, মোটামুটি চলে যাচ্ছে, ভালো। এই যে চিত্রশিল্প, এই এই এটার প্রতি কিভাবে ঝোঁক বাড়লো? কেন হঠাৎ করে আপনার ইচ্ছে হলো যে আপনি চিত্রশিল্পী হবেন? অ্যাকচুয়ালি আমার বাবা স্বর্গীয় শিবব্রত কর্মকার, বাবা ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাশ করে বাবা মূক ও বধির যে ডেফ অ্যান্ড ডাম স্কুল আছে সেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে বাবা আর্ট ইন্সট্রাক্টর হিসাবে রায়গঞ্জে নিয়োগ করেছিলেন। এবং তখন থেকেই আমাদের একটা পারিবারিক একটা আঁকার একটা ঝোঁক কিন্তু বরাবরই আমাদের ঝোঁক রয়েছে। এবং আমরা ছোটোবেলায় বাবার সঙ্গে সঙ্গে থেকে এই জিনিসগুলো আমরা করতাম। ছবি আঁকা আঁকি, বাবার সঙ্গে হেল্প করা, বাবা ছবি আঁকছে সেটাকে দেখে দেখে বাবার আঁকার সরঞ্জাম সব দিয়ে দেওয়া, গুছিয়ে দেওয়া, এগুলো কিন্তু বাবার সঙ্গে সঙ্গে আমরা করতাম। সেই থেকেই আমাদের একটা পারিবারিক ঝোঁক ছিলই। এবং তারপরে আমি বিকম পাস করলাম, করার পরে তারপরে আমি আবার শান্তিনিকেতন থেকেও পাস করলাম। করার পরে আমার মনে হলো যে আমি নিজের পায়ে থেকেই কিছু করব, নিজের পায়ে দাঁড়িয়ে। আমি তখন এই রায়গঞ্জে এই আঁকা আঁকিটা শুরু করি। এবং আমার বাবাকে আমি দেখেছি যে তখন আঁকা বলতে মানুষ জানতই না। তখন সেটা ধরুন প্রায় 1980 75-80 সাল। তখন আঁকা কী জিনিস মানুষ জানতো না আমাদের এই রায়গঞ্জ শহরে। তখন বাবাকে দেখতাম সাইকেলে করে সেই নিজের রং তুলি দিয়ে মানুষের বাড়িতে গিয়ে ছবিগুলো আঁকতেন এবং বাচ্চাদেরকে শেখাতেন। তখন রেমুনারেশন তো দূরের কথা, উপযুক্ত সম্মানটুকু কোনো সময় পাননি। কিন্তু সেই সময় থেকে কিন্তু আজকে অনেক অনেক আজকে ঘরে ঘরে আজকে আঁকা শিখছে। এবং আঁকাটা বিভিন্ন উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন কাজে লাগছে আঁকাটা। এবং বিভিন্ন এখন যেসব অ্যানিমেশন থেকে শুরু করে ফ্যাশন ডিজাইন, বিভিন্ন কাজে কিন্তু এখন সেই আঁকাটার কিন্তু প্রচলন চলে এসছে। হ্যাঁ, এবং আমাদের বিভিন্ন স্কুল কলেজে টিচাররা থেকে তারা এই আঁকাগুলো কিন্তু এখন করছে। একেবারে আপনি যেমনটা বলছিলেন যে এখন ঘরে ঘরে বাচ্চাদেরকে আঁকা শেখানো হয়। সেক্ষেত্রে বাচ্চারা যদি আঁকা শেখে, প্রথম প্রথম কোন জিনিসটা দিয়ে তাদের শেখা উচিত? প্রথমে তাদেরকে লাইন ড্রয়িংটা করানো উচিত এবং রংটাকে দূরে সরিয়ে রেখে আগে পেন্সিল দিয়ে তাদেরকে স্কেচটা অন্তত আগে তাদেরকে আয়ত্ত করানো উচিত, আগে পেন্সিল ওয়ার্কটা। হ্যাঁ, এবং তাদেরকে বিভিন্ন ছোট স্কেচ, তারপরে বিভিন্ন জিনিসপত্র দেখে দেখে, হ্যাঁ, তার যে শেপ, তার যে গঠন, সেই গঠন, তার যে কটা কোণ আছে সেই কোণগুলোকে বার করা, এটা কিন্তু ভীষণভাবে তাদের কাজে লাগবে। শুধু আঁকার ক্ষেত্রে বলে না, হয়তো জ্যামিতিক কোনো পড়াশোনা হোক কিংবা সেই ধরনের কোনো অ্যাক্টিভিটিসে কিন্তু ভীষণ কাজে লাগবে তাদের। তার মানে বলতে চাইছেন যে অঙ্কন আর ম্যাথ দুটো ইকুয়ালি? হ্যাঁ, অবশ্যই আঁকাতে তো ম্যাথ অবশ্যই লাগে। এবং আমাদের যে পার্সপেক্টিভ ভিউ বলুন, তারপরে ভ্যানিশিং পয়েন্ট বলুন, বা আমাদের যেসব হরাইজন্টাল লাইন আছে, সেগুলো তো সমস্ত তো ম্যাথের উপরেই আমাদের ডিপেন্ড করে। একটা মানুষের যে প্রপোর্শন হয়, তার মাথা কতখানি হবে, তার বডি কতখানি হবে, তার পা কতখানি হবে, তারও একটা মাপ আছে। এবং এই মাপ করে যে করতে পারবে সেটা নির্ভুল একটা ড্রয়িং হবে। আঁকা শিখতে গেলে যারা আঁকা শেখে তাদের ক্ষেত্রে কোন জিনিসটার প্রথম প্রয়োজন হয়, কোন জিনিসের উপর বেশি তারা নজরটা রাখতে পারে? তারা প্রথমে হলো আগে লাইন ড্রয়িংটা তাদেরকে করতে হবে। তারপরে দেখে দেখে কপি করা, এটাও একটা খুব ভাইটাল জিনিস। যে কোনো একটা আঁকাকে দেখে দেখে হুবহু তোলা, এটা কিন্তু লাগবেই। তারপরে নিজস্বতা,
নিজস্বতা কীরকম, একটা রচনা, একটা কম্পোজিশন দেওয়া হলো, হয়তো বলা হলো যে একটা তুমি মেলার ছবি আঁকো, তখন কিন্তু না দেখে তাকে ওই মেলার ছবিটাকে, ওই কম্পোজিশনটাকে দাঁড় করাতে হবে। তাতে পশু থাকবে, তাতে মানুষ থাকবে, বিভিন্ন রকমভাবে তার পার্সপেক্টিভ ভিউ, ভ্যানিশিং পয়েন্ট, বিভিন্ন ভিউগুলোকে তাকে ফুটিয়ে তুলতে হবে, তবেই একটা কিন্তু পূর্ণাঙ্গ ছবি হবে। আচ্ছা, আরও একটা বিষয় জানতে চাইবো যে অনেকেই যখন আঁকা শুরু করে তাদের রঙের প্রতি ধারণা থাকে না, তো সেক্ষেত্রে সেটা অত্যন্ত প্রয়োজনীয়। হ্যাঁ, রংটা আমার মনে হয় রংটা নেচারকে দেখে করাটা খুব ভালো। নেচারে আমরা যে গাছপালা প্রকৃতি আমরা যে দেখি, কেউ যদি সেটাকে আউটডোরে গিয়ে যদি রংটাকে অনুধাবন করতে পারে, তাহলে কিন্তু সেটা খুবই ভালো জিনিস। এবং আমরা যেটা বাড়িতে বসে করি, এটা তো খানিকটা মন গড়া হয়, খানিকটা হয়তো মানে দেখার ভালোর জন্য আমরা অনেক সময় অনেক রকম রং ব্যবহার করে থাকি, কিন্তু নেচারে আমরা যে রং দেখি সেটা তো একদম ন্যাচারাল কালার। সেটাকে দেখে যদি কেউ রং করতে পারে তাহলে কিন্তু খুবই ভালো সেটা। আচ্ছা, আর্টের কতগুলো ভাগ রয়েছে? আর্টের যেমন ফাইন আর্টস আছে, কমার্শিয়ালও আছে, আর তাছাড়াও তো এমনি আর্টের এমনিতে ডিজাইন আছে, গ্রাফিক্স আছে, হ্যাঁ, বিভিন্ন এগুলো তো আছেই আর্টের উপরে। আমরা অনেক সময় দেখি যে সমস্ত জায়গায় আর্ট প্রদর্শনী হয়, সেখানে অনেক এই আধুনিকতার যুগে অনেক আধুনিক ছবি বেরিয়েছে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ, যারা মফস্বলের মানুষজন, তারা ঠিক ওই মানে আর্টটাকে ঠিকমতো বিচার করতে পারে না, দেখতে পারে না। মানে তারা এর জন্য কি আলাদা করে কোনো দৃষ্টিভঙ্গি লাগে যে শিল্পটাকে বুঝতে জানতে? তার জন্য কি এটা মানে কোনো কি এর প্রসেস রয়েছে, নাকি এটা ভেতর থেকে আসে যে তার শিল্প সত্তাটা? না, এটা তো অবশ্যই তাকে জানতে হবে, ব্যাপারগুলো তাকে বুঝতে হবে, এটা তো আছেই। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন একটা পাথরকে আমরা সেটা একটা রাস্তা তৈরির কাজে ব্যবহার করি, আবার সেই পাথরটাকে আমরা শিবলিঙ্গ হিসাবে ব্যবহার করি বা পূজা করি। আবার সেই পাথরের উপরেই দেখা যায় গ্রামের বধূরা হয়তো একটা জল টল সেই নিয়ে হয়তো পাথরটার উপরেই একটা রাখে, অনেকে আবার পাথরের উপরেই কাপড় কাচে। তাহলে কি হচ্ছে, এই ব্যবহারটা আমার ছবিতে আমি কি দৃষ্টিভঙ্গি দিয়ে আমি পাথরটাকে পুট করছি, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আমার দৃষ্টিভঙ্গিটা, শিল্পীর দৃষ্টিভঙ্গিটা হচ্ছে সব থেকে বড় কথা। পাথরটাকে আমি কি হিসাবে ওটাকে আমি ওখানে দিচ্ছি, তার উপরেই বেস করে কিন্তু এই আধুনিক শিল্প, যেটাকে আমরা বলি বিমূর্ত শিল্প, অ্যাবস্ট্রাক্ট ফর্ম। মানে এই ফর্মটার কোনো গঠন ঠিক থাকবে না, কিন্তু মানে দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনাটাই হচ্ছে আসল। আচ্ছা, চিত্রকর আর চিত্রশিল্পীর মধ্যে পার্থক্য কি? চিত্রকর হলো যেটা নাকি দেখে 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 যারা করে সেটা হচ্ছে চিত্রকর, আর যারা চিত্রশিল্পী তারা হচ্ছে কোনো কিছুকে মানে মানে ক্রিয়েটিভ করা, কোনো কিছুকে তারা মানে শিল্পটাকে তৈরি করা। আর যারা চিত্রকর তারা হলো দেখে দেখে কপি করে। এখন আপনি একটু শুরুতেই বলছিলেন যে এখন অনেক রকমের আর্ট এসে, সেক্ষেত্রে যে ডিজিটাল প্রিন্টেড ব্যাপারটা, অনেকেই ফোনের মাধ্যমে ছবি আঁকে, এই বিষয়গুলো নিয়ে কী বলবেন? রং তুলি দিয়ে ছবি আঁকা আর ডিজিটালে ফোন কিংবা ট্যাবের মধ্যে যে সমস্ত আর্ট ফুটিয়ে তোলে অনেকে। না, ট্যাবের এগুলো হচ্ছে এখন তো মানে বিভিন্ন মিডিয়াগুলো চলে এসছে, সেগুলোর মধ্যে ছবি আঁকাটা অন্য জিনিস, কিন্তু তুলি, রং এবং পেন্সিল, এটার গুরুত্বটা কিন্তু আলাদা, এটার একেবারেই গুরুত্ব আলাদা। এটার সঙ্গে ওটার কোনো তুলনা করা যাবে না, কারণ ওটা একটা জিনিস তৈরি আছে, সেটাকে নিয়ে জাস্ট খালি করা, কিন্তু এটাকে সম্পূর্ণটাকে নিজেকে তৈরি করতে হয়। এবং রং, তুলি এবং তার ক্রিয়েটিভ করা যায়, কিন্তু ওখানে কোনো কিছু ক্রিয়েটিভ কিছু নেই। ওখানে একটা ধরা বাঁধা জিনিস আছে, তার বাইরে কিন্তু বেরোনো যাবে না। কিন্তু এখানটায় যেমন ক্রিয়েটিভ অনেক কিছুই করা যাবে। আপনি কখনো ছবি আঁকার সময় এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? যদি আমাদের একটু বলেন যে এমন কিছু অভিজ্ঞতা যেটা আপনি দর্শকদেরকে বলতে চান। হ্যাঁ, আমি যেমন যখন আমাদের
উত্তর দিনাজপুরে বন্যা হয়েছিল সেটা হচ্ছে ধরুন মোটামুটি 98-এ যখন বন্যা হলো তখন আমি একটা গ্রামে গিয়েছিলাম সেই বন্যার একটা দিন যাপনের ছবি আঁকতে। সেটা আমি মানে তখন গ্রামের মানুষরা বুঝতো না যে আমি কি করতে গিয়েছি। তা ওরা আমাকে দেখে প্রথমে ভাবলো যে বোধহয় মানে অন্য কিছু, আমি ওদের ওদের যে জীবনযাপনটা বন্যার মধ্যে ভাবছি যে বোধহয় আমি বোধহয় ওদেরকে মানে অন্য কোনো কিছু করতে এসেছি। সেই জন্য আমাকে দেখা গেছে একটা গ্রামের বধূ আমাকে সে ঢিল ছুঁড়ে আমাকে প্রথমে মারলো। হ্যাঁ, তারপরে আমি বললাম আপনি মারছেন কেন? বলছে যে না, আপনি তো এখানে এসছেন, আপনি আমাদের এই সব মানে কালচার নিয়ে আপনি সিনেমা করবেন। আমি বললাম যে না না, আমি এখানেই ক্যানভাস থেকে আমি ছবিটা করব। তখন ওই আমি তখন ছবিটা আমি ওই বন্যার দিন যাপন বলে সেই ছবিটা করি। সেটা তখন নর্থ বেঙ্গল ফাইন আর্টস একাডেমিতে কুচবিহারে এক্সিবিশন হলো, তখন ওখানে নিয়ে গেল নর্থ বেঙ্গল একাডেমি। তারপরে আপনার এই যে প্রণব মুখার্জি যখন আমাদের এই সাংসদ ছিলেন ডালখোলার, প্রণব মুখার্জি যখন ডালখোলার সাংসদ ছিলেন তখন উনি এই ছবিটাকে উদ্বোধন করেছিলেন আমাদের এই রায়গঞ্জের একটা এক্সিবিশনে। হ্যাঁ, ওই ছবিটা কি দেখাবো একটু? হ্যাঁ, অবশ্যই আমাদের দর্শকদের দেখান। এটা হচ্ছে আমি ওই সৃজন অ্যাওয়ার্ড পেয়েছিলাম ওই কলকাতা সর্বভারতীয় আপনি যদি সঙ্গীত আমাদের সংস্কৃতি দর্শককে পরিষদ। একটু দেখান। আমরা কথা বলছিলাম উৎপলবাবুর সঙ্গে। উৎপলবাবু, আপনি যে এই যে রায়গঞ্জে যে প্রতিষ্ঠানে আপনি শেখান, সেই প্রতিষ্ঠানের নাম কি? প্রতিষ্ঠানটার নাম হচ্ছে নন্দন ফাইন আর্ট স্কুল। আচ্ছা এটা 1990 সালে এটা প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা। প্রথমে তো আমরা মানে এই বিভিন্ন বাড়ি বাড়ি ক্লাস হতো, তখন আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এইভাবে তো হতে পারে না। তখন আমরা মোহনবাটিতে একটা জায়গা কিনি। আচ্ছা। জায়গা কিনে ওখানে নন্দন ফাইন আর্টসের একদম স্থায়ী অফিস ঘর, ক্লাসরুম, সঙ্গে বাচ্চাদের জন্য অ্যাটাচ বাথ, এইভাবে একটা প্রোগ্রাম আমরা নিয়ে সেটা আমাদের ওই 1 বছরের মধ্যে আমরা কমপ্লিট করে সেখানে এখন আমাদের মানে টোটাল নন্দন ফাইন আর্টসের যে যত ব্রাঞ্চ চলে, প্রায় 18টা ব্রাঞ্চ চলে, তাদের হেড অফিস ওই মোহনবাটিতে আমাদের ওখানে করা হয়েছে। কতজন ওখানে স্টুডেন্ট রয়েছে আপনার? ওখানে মানে এবছরও ধরুন প্রায় 2500 থেকে 2600 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে এবছর। এবং প্রত্যেক বছর আমাদের এই সরস্বতী পূজায় এক্সিবিশনটা হয়। এবং সরস্বতী পুজোর 3 দিন, মানে প্রথম দিন, দ্বিতীয়, তৃতীয়, এই 3টে দিন আমাদের বিকেল 5টা থেকে রাত্রি 10টা, 10:30 পর্যন্ত এক্সিবিশন আমাদের এটা চলে। এবং এটা প্রায় আমাদের 30 বছর ধরে এই এক্সিবিশনটা হয়ে আসছে। আর আমরা 25শে ডিসেম্বরে বাচ্চাদের নিয়ে পার্কে যাই। পার্কে গিয়ে আউটডোর স্কেচ, ওটা মানে ওই দেখে দেখে নেচারকে দেখে দেখে ছবি আঁকা, এটা বাচ্চাদের মধ্যে আমরা মানে এটা গ্রো করাই। কারণ তারা নেচারের উপরে বড় ছবি তো কিছু নেই, তারা এই নেচারকে যাতে ওরা দেখে দেখে করতে পারে। বাড়িতে একটা ওরা গাছের পাতা আঁকে, কিন্তু নেচারে গিয়ে একটা পাতা যে কেমন হয় সেটা যাতে ওরা প্রত্যক্ষভাবে করতে পারে। সেক্ষেত্রে মানে যে সমস্ত আর্টের যে বইগুলো রয়েছে, সেই বইয়ের থেকে প্রকৃতি একেবারে সামনে থেকে দেখে ছবি আঁকা, ওটা বেশি গুরুত্বপূর্ণ এবং ওটা ওদের ভীষণভাবে কাজে লাগে। হ্যাঁ, 4টে-5টা করে সবাই ছবি আঁকে সারাদিন ধরে। তারপরে আমরা একটা টিফিন দিয়ে তারপরে আমরা আসি, গার্জিয়ানরাও থাকে। হ্যাঁ, এটা আমরা বছরে আমরা করাই। অনেকেই অনেক মানে যারা যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা বা যারা ভাবে যে আমরা এইটাকে নিয়ে, এই আর্ট নিয়ে এগিয়ে যাব, অনেকে চেষ্টা করে, বারংবার পরীক্ষা দেয়, অনেক কিন্তু পরীক্ষা দেওয়ার পরেও পারে না, হতাশ হয়ে যায়। না, এটা অ্যাকচুয়ালি এটা মানে প্রসেসটা জানতে হবে। মানে
আমাদের পশ্চিমবঙ্গে যেমন 3 থেকে 4টে আর্ট কলেজ আছে, যেমন বিশ্বভারতী আছে, রবীন্দ্রভারতী, গভর্নমেন্ট আর্ট কলেজ এবং ইন্ডিয়ান আর্ট কলেজ। এগুলোতে যে অ্যাডমিশনগুলো হয়, এই অ্যাডমিশনের প্রসিডিওরটা জানতে হবে। আমি ছবি এঁকে গেলাম অথচ আমার অ্যাডমিশন হলো না, মানে এটা ওখানকার যে কীভাবে মানে অ্যাডমিশনটা হয় সেটা ওখানে থেকে কিছুটা নিজেকে আয়ত্ত করতে হবে। হ্যাঁ, যেমন আমাদের রায়গঞ্জের নন্দিনী আছে, রবীন্দ্রভারতীতে 7th ইয়ার কমপ্লিট করলো। পুষ্পল আছে, ও বিশ্বভারতী থেকে কমপ্লিট করে এখন বিদেশে থাকে। হ্যাঁ, তারা এই ছবি আঁকা নিয়েই পড়ে আছে। হ্যাঁ, তারা কিন্তু টোটাল মানে মানে সমস্তটাই কিন্তু তাদের ধ্যান ধারণা সব কিছু এই ছবি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আমাদের যেমন উত্তর দিনাজপুরে আমরা মানে এর আগেও আমরা জেলা প্রশাসনকে আমরা লিখিত অভিযোগ বা একটা লিখিত দিয়েছি, যাতে আমাদের জেলায় একটা গ্যালারি যাতে করা যায়। কারণ গ্যালারি করলে পরে অনেক শিল্পী আছে যারা অনেক প্রতিভা আছে, তারা অল্প পয়সায়, তাহলে গ্যালারি থাকলে অল্প পয়সায় তারা মানে গ্যালারিটা নিয়ে এক্সিবিশনটা করতে পারবে। কিন্তু আমাদের এখানে তো উপায় নেই। এবার প্যান্ডেল করে যদি একটা এক্সিবিশন করতে হয় তাহলে সেটা প্রচুর টাকার ব্যাপার, যেটা কিনা মানে আমাদের মানে পক্ষে সম্ভবই হয় না। সেই জন্য আমরা জেলা প্রশাসনকে স্মারক দিয়েছি, স্মারকলিপি, যে যাতে আমাদের জেলায় একটা আর্ট কলেজ এবং একটা যাতে গ্যালারি হয়, সেই ব্যাপারে আমরা আর্ট স্কুলের তরফ থেকে আমরা কিন্তু এটা দিয়েছি। এবং উনি আমাদের আশ্বাস দিয়েছে যে আমাদের যে রায়গঞ্জ ইউনিভার্সিটি হচ্ছে, এই ইউনিভার্সিটিতে বিফাইন ক্লাসটা হয়তো আমরা সামনের বছর থেকে পাবো। হ্যাঁ, এই রায়গঞ্জ ইউনিভার্সিটিতে। আপনি যেমনটা বললেন যে অনেকেই পারে না, যে গ্যালাক্সি না থাকার জন্য অনেক টাকা পয়সার ব্যাপার, সত্যিই তাই। অনেক গ্রামের দিকে ছেলে মেয়েদের অনেক প্রতিভা থাকে, কিন্তু শুধুমাত্র টাকা পয়সার অভাবেই তারা সেই প্রতিভা ফুটিয়ে তুলতে পারে না। এবং এটা তো ফ্যাক্ট, এটা তো একদম ঘটনাই যে আজকে একটা আমাদের যেমন আর্ট স্কুলের যে এক্সিবিশন হয়, এই এক্সিবিশনে যদি আমরা এই খরচ হিসাব করতে যাই, প্রায় নাই করেও 70 থেকে 80 হাজার টাকা খরচা হয় একটা এক্সিবিশন করতে। এই এত বড় প্যান্ডেল, লাইট, তারপরে সেই হ্যাং করা, টোটাল ব্যাপারটা পুরো ড্রেসিং করা, নিচে সব কিছু দিয়ে টিয়ে প্রায় 70 থেকে 80 হাজার টাকা আমাদের একটা এক্সিবিশন করতে খরচা হয় 3 দিন। হ্যাঁ, কিন্তু একটা সাধারণ একটা শিল্পীর পক্ষে তো সম্ভব না যে একটা এক্সিবিশন করা। সেই জন্য আমরা জেলা প্রশাসনকে স্মারকলিপি দিচ্ছি যে আমাদের একটা গ্যালারি আমাদের জেলায় হোক। এখনকার দিনে যে বিষয়টা দেখা যায়, অনেক বাবা মা বলে থাকেন যে তাদের ছেলে মেয়েরা একটা দিক থেকে দেখা যায় যে ভালো পড়াশোনায় ভালো, অনেক গানও করতে পারে, আবার ছবিও ভালো আঁকতে পারে, কিন্তু বাবা মারা বলে থাকেন যে পড়াশোনাটা করলে সেটার ভবিষ্যৎ রয়েছে, কিন্তু আঁকার প্রতি একে কি করবে, ওটার কি আর ভবিষ্যৎ রয়েছে, ওটা কি আর ভবিষ্যৎ গড়ে দেবে? এই বিষয়টা এখন অনেক মানুষের মধ্যেও এখনও রয়ে গিয়েছে। এই বিষয়টা নিয়ে কী বলবেন? হ্যাঁ, আমি এই ব্যাপারে আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। যেমন আমাকে দিয়েই যদি আমি উদাহরণ দিই, আমি কিন্তু বিকম পাস করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, করে শান্তিনিকেতন থেকে কমপ্লিট করেছি, করে আমি কিন্তু কখনোই হতাশ হইনি। এবং বেকারত্ব কী জিনিস আমি কিন্তু বুঝিনি, কারণ আমি যেহেতু আঁকাটা জানতাম। আজকে পড়াশোনা কিন্তু আমিও করেছি, এবং আমি এই শহরের বুকে আমি নিজে জায়গা কিনে, বাড়ি করে, আর্ট স্কুল করে, আমি সব রকম সামাজিকতা মেনটেন করে কিন্তু আমি চলছি। হ্যাঁ, আর আমাদের আর্ট স্কুল থেকে প্রায় নাই করেও অন্তত পক্ষে 25 থেকে 30 জন ছেলে মেয়ে যারা আছে, যারা আমাদের রায়গঞ্জের বিভিন্ন স্কুলে, যেমন এই যে রিসেন্টলি নারায়ণায় টিচার নিল, সেখানেও কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফট টিচার হিসাবে কিন্তু আমাদের আর্ট স্কুলের 2 জন কিন্তু ওখানে করছে। এই যে আপনার সেন্ট জেভিয়ার্স, তারপরে হচ্ছে হলো টেকনো, হ্যাঁ, সারদা, সব স্কুলে কিন্তু এখন মানে আর্টের টিচার নিচ্ছে। এটা বললে ভুল হবে যে পড়াশোনা করলেই যে মানে আমার একটা কোনো কিছু সুযোগ থাকবে আর পড়াশোনা না করলে থাকবে না, এটা একটা, পড়াশোনা তো করতেই হবে, কারণ পড়াশোনা ছাড়া তো কোনো কিছুর বেসটা তৈরি হয় না। পড়াশোনা করতে হবে, কিন্তু তার সঙ্গে কেউ যদি এটাও চালিয়ে যায়, আমার মনে হয় যে সব থেকে ভালো হচ্ছে এটা,
যে যাতে বাড়তি পাওনা বাড়তি পাওনা। এবং মানে এখন কিন্তু বিভিন্ন স্কুলগুলো কিন্তু এক্সট্রা ক্যারিকুলার ছাড়া কিন্তু নিচ্ছে না, একেবারে এক্সট্রা ক্যারিকুলার ছাড়া কিন্তু তারা হয় নাচ, নালে গান, নালে ছবি আঁকা, হ্যাঁ, যাতে বাচ্চাদের যাতে সার্বিক বিকাশ হয়। এটা কিন্তু সব স্কুলগুলোর কিন্তু মানে একটা চাহিদা। এটা যখন টিচার রিক্রুটমেন্ট করছে তখন কিন্তু শুধু যে কেউ পড়াশোনা জানে তাকে কিন্তু সেইভাবে নিচ্ছে না, কিন্তু যারা কেউ কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে এই সাবজেক্টগুলো চালিয়ে গিয়ে একটা জায়গায় পৌঁছানো আছে তাদের কিন্তু নিয়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে। কারণ তারা দেখছে যে আমরা একটা টিচার দিয়ে আমার সব কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আমাদের আর্ট স্কুলের প্রায় 20 থেকে 25 জন ছেলে মেয়ে যারা এটা করেই সংসার চালায়, তারা দ্বিতীয় কিছু করে না। সেক্ষেত্রে তো বলা যেতে পারে যে ভবিষ্যৎ যারা ভাবে যে ভবিষ্যৎ নেই, এটা জীবিকা নির্বাহ করতেও সাহায্য একদম করে। একদম কোনো ব্যাপারই নেই এটা। কেউ যদি তার একাগ্রতার সঙ্গে তার নিষ্ঠার সাথে সে যদি করে যায়, শুধু ছবি আঁকা কেন, এটা কেউ গান বাজনা করতে পারে, কেউ আবৃত্তি, বিভিন্ন নাচ গান। আমরা তো দেখছি রায়গঞ্জে কত নাচের স্কুল আছে যারা নাকি নিজেরা এটা করেই তারা সংসার চালাচ্ছে, গানের স্কুল আছে, এটা করেই তারা চালাচ্ছে। তারা কি চলছে না? দিব্যি চলছে, কেন চলবে না? আমাদের দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য আমি বলবো যে বাচ্চাদেরকে, মানে অনেক গার্জেন আছে যে ক্লাস 7-8 যেই উঠলো সঙ্গে সঙ্গে তারা বলতে শুরু করে দিল যে না এখন পড়ার চাপ পড়ে গেছে, আঁকাটা থাক। একেবারে। এবং এই 7-8 উঠে কিন্তু আঁকাটা, তা শুধু আঁকা বলে না, গান বাজনা যাই যেটা শিখুক তারা কিন্তু সেটা বন্ধ করে দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে ভবিষ্যতে গিয়ে আবার তারাই তখন আবার আফসোস করছে যে মাস্টার সাহেব কেন ছাড়িয়েছিলাম, তখন যদি এটা ধরে রাখতো তাও তো একটা লাইন পেতো। মানে আমার বলার উদ্দেশ্য এটাই যে তারা পড়াশোনাটা করুক, সঙ্গে সঙ্গে এটাও তারা চালিয়ে যাক। তার জন্য কিন্তু যে পড়াশোনার ক্ষতি হচ্ছে এরকম কোনো ব্যাপারটা কিন্তু নেই। একগে হয়তো দেখা গেল সপ্তাহে 2-3 ঘন্টা প্র্যাকটিস করলে পরে তো এখন কি ক্ষতিটা হচ্ছে? হ্যাঁ, আর সেই জন্য আমি বলছি প্রত্যেক বাবা মাকে বলবো যে আপনারা পড়ার সাথে সাথে একটা হাতের কাজ যে কোনো কিছু বাচ্চাদের সঙ্গে সঙ্গে এটা শেখান। সেটা আপনার টিভি রিপেয়ারিং হতে পারে, সেটা আপনার যে কোনো কিছু একটা হাতের কাজ যদি কেউ শিখে রাখে, হাতের কাজের কিন্তু কোনো বিকল্প নেই। এটা কিন্তু মানে এটা আমাদের মানে যারা হাতের কাজ জানে তাদের কোনোদিন পেটের ভাতের অভাব হয় না। হ্যাঁ, এই ছবি আঁকাটাও কিন্তু একদম, এটা তো একটা ক্রিয়েটিভ জিনিস। এগুলো যদি কেউ করতে পারে খুবই, মানে তার সৃজনশীলতা থেকে শুরু করে তার দৃষ্টি থেকে শুরু করে তার সব কিছুই কিন্তু একটা আলাদা মাত্রায় চলে যায়। বেশ, অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আমরা কথা বলছিলাম উৎপল বাবুর সঙ্গে, আমরা কথা বলছিলাম চিত্রশিল্প নিয়ে। সেক্ষেত্রে আমরা যে বিষয়টা বারংবার লক্ষ্য করে থাকি, বাচ্চাদেরকে ছোট বয়সের পরে, বেশ কিছু বয়সের পরে তাদের যে ভেতরকার যে ইচ্ছে, প্রবণতা, কোনো কিছুর প্রতি ভালোবাসা, সেটাকে থামিয়ে দেওয়া হয়। সেটা আঁকা হতে পারে, নাচ গান হতে পারে, যে কোনো বিষয়ের উপর। তো সেক্ষেত্রে কে বলতে পারে আপনার বাচ্চাদের মধ্যে যে শিল্প লুকিয়ে রয়েছে সেই শিল্প একদিন তার ভবিষ্যৎ গড়ে দিতে পারে। আজকের মতো আমাদের এই বিশেষ অতিথির অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।